যারা চুল কাটার পেশা নিয়োজিত আছে না হচ্ছে বিপুলের সাথে ঘটে যায় একটা অদ্ভুত শেয়ার করবো। তো এই ঘটনাটি 1986 সালের দিকের ঘটনা। তখন বিপুল মোটামুটি মানে সদ্য চুল কাটার কাজগুলো শিখছিল আর কি, শিখছিল। তো রাজবাড়িতে যেই কাজীবাধা যে গ্রামটা রয়েছে, এটা আমাদের রাজবাড়ির যে সদর যে থানা এবং পুলিশ লাইনের অত্যন্ত নিকটে। তো ওই পুলিশ লাইন বাজারের কাছে এসে একটা দোকানে সে কাজ শিখতো এবং রাতের বেলা সে বাড়িতে ফিরে যেত। তো রাসেল ভাই ও যখন বাড়িতে ফিরে যেত, ওর যাওয়ার পথে কিন্তু একটা জায়গা আছে, ওর বাড়িটা মোটামুটি পুলিশ লাইন থেকে 4 কিলোমিটার ভিতরে। যাওয়ার সময় একটা জায়গা আছে, এখানে ঝোপ আছে। তো স্থানীয় ভাবে এখন পর্যন্ত ওই জায়গাটা কানাইয়ের ঝোপ বলে এবং খুবই হন্টেড একটা জায়গা স্টিল নাও। সেখানে অনেক আগে থেকে সেখানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে, যেমন কথিত আছে ওই কানাইয়ের ঝোপে ওখানে একটা বট গাছ আছে, সেখানে অনেকগুলো মানে জিন সাপের রূপে বসবাস করে। অনেকেই রাতের বেলা যাওয়ার সময় সেখানে বৃদ্ধ মহিলার আকৃতিতে সাদা কাপড় পরা মানে মানুষ সেখানে দেখে, সাপ খেলা করা দেখে, এরকম বহু ঘটনা ওখানে। এমনও আছে যে মানে সাপকে ভুল করে সাপ মনে করে, অরিজিনাল সাপ মনে করে পিটিয়ে মেরে ফেলেছিল, তার পরিবারের সব কজন সদস্যই সাপের কামড়ে মারা গেছে, এমন বহু ঘটনা ওখানে রয়েছে আর কি। তো ও একদিন কুরবানি ঈদের আগ দিয়ে, ঠিক তখন, কারণ ঈদের আগ দিয়ে মানুষ এমনি সেলুনে যায় চুল কাটার জন্য বেশি করে যায়, তো যার কারণে সাধারণত অনেক রাত পর্যন্ত ভিড় থাকে। তো এরকম বেশ কুরবানি কয়েকদিন আগ দিয়ে রাত 12টা পর্যন্ত কাজ করতে হতো, তারপরে বাড়িতে ছিল। তো একদিন রাত 12টার পরে যখন বাসার দিকে যাচ্ছিল সাইকেলটা নিয়ে, তখন কানাইয়ের ঝোপের কাছে ঠিক যখন আসছে, তখন সে দেখে যে দুটো লাশ রাস্তার ঠিক মাঝ বরাবর শায়িত। তখন ও তো বুঝে ফেলে যে এরকম এখানে এরকম ঘটনা ঘটে, এইটাও ওই মানে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে আমার সাথেও। সে চিন্তা করে যে চাক এদিক দিয়ে যাবো না, যেহেতু একটা ভয়ঙ্কর জিনিস সামনে রয়েছে, আমি সাইকেলটা ঘুরিয়ে পিছন দিক দিয়ে চলে যাই, রাস্তার ব্যাক করি। যখনই রাস্তা ব্যাক করে তখন দেখে ওর পিছন দিকেও দুটো লাশ শায়িত। তখন আসলে ও প্রচন্ড ভয় পায় এবং সে সেন্সলেস হয়ে পড়ে যায়। সকালবেলা রাসেল ভাই ওর পরিবারের লোকজন সেখানে গিয়ে বিপুলকে উদ্ধার করে। কিন্তু রাসেল ভাই ওর কাছে কিন্তু কোনো ওই সাইকেলটা ছিল না ওখানে। ওকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর মানে ও যখন জ্ঞান ফেরে তখন কি হয়েছে বলে যে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু রাসেল ভাই ওই ঘটনাটা বলার পরপরই ও না আর কাউকে চিনতে পারে না, ওর পরিবারের সদস্য কাউকে চিনতে পারে না এবং খুব দরকার ছাড়া কারোর সাথে কথাও বলেন। সবাই মনে করে হয়তো বা এই ভয়ের ঘটনাটা ঘটেছিল, যার কারণে ও সেন্সলেস হয়ে গেছে, যার কারণে দেখা গেল কাউকে মানে চিনতে পারছে না, এরকম সবাই মনে করে। এরকম রাসেল ভাই 1 মাস 2 মাস 3 মাস চলে যায়। একদিন রাতের বেলা হঠাৎ এই বিপুল সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে এসে নিজের বাড়ির দরজার কাছে এসে পড়ে আর চিৎকার করতে থাকে। আসার সাথে সেন্সলেস হয়ে যায়। বাড়ির লোকজন বের হওয়ার পরে দেখে বিপুল সাইকেল নিয়ে বাড়ির উঠানের সামনে সেন্সলেস হয়ে পড়ে আছে। তো ওকে তাড়াতাড়ি করে মানে পানি টানি দিয়ে জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর বাড়ির লোকজন বলে, কি ব্যাপার, তুই তো ঘুমিয়েছিস, তুই আবার সাইকেল নিয়ে কোথায় গেলিস? বলে যে ঘুমাইয়াছিলাম কোথায়, আমি তো মাত্র মানে আমার সেলুনের কাজ শেষ করে ফিরছি। সেলুনের কাজ ফিরছি মানে তুই তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তুই ঘুমালি, আর এখন আমাদের সবাইকে চিনতে পারছিস? কিভাবে চিনতে পারছিস? তুই তো কিছুদিন আগেও চিনতে পারতি না। তাই আমি তোমাদেরকে চিনবো কিছুদিন আগে কেন এসব বলতেছ? আমি তো মাত্র ওই কানাইয়ের ঝোপের কাছ থেকে ভয় পেয়ে দ্রুত সাইকেল নিয়ে মানে বাসার কাছে এসে পড়ে গেলাম, সেন্সলেস হয়ে গেলাম। বলে তুই মাত্র আসলি মানে তুই তো গত 3 মাস ধরে বাসা থেকে বের হইস না। তখন ও অবাক হয়ে যায় শুনে, 3 মাস ধরে আমি বাসা থেকে বের হই না, আমি তো মাত্র দোকান থেকে ফিরলাম। তখন রাসেল ভাই ও জানতে পারে যে 3 মাস ধরে নাকি ও বাসায় এরকম সেন্সলেস হয়ে আছে, কিন্তু ওর বর্ণনা অনুযায়ী ও মাত্র ওই চুল কাটার দোকান থেকে কাজ শেষ করে ফিরেছে। তখন রাসেল ভাই ওর বাসা থেকে বলে যে হ্যাঁ, তোর যুক্তি যদি মেনেও নেই যে তুই 3 মাস ধরে তুই আজকে ফিরেছিস, তুই তো সেই কোরবানির ঈদের কথা বলছিস, কোরবানির ঈদ তারও 3 মাস আগে চলে গেছে। সবার কাছে জিজ্ঞেস করে আসলেই রাসেল ভাই 3 মাস আগে কোরবানির ঈদ চলে গেছে। কিন্তু ও আবার যে সেলুনের দোকানে কাজ করে সেখানে গিয়েও শোনে যে 3 মাস ধরে সে কাজে আসে না। এখন রাসেল ভাই এই যে 3টা মাস ও কোথায় ছিল? আরো সাইকেলটা রাসেল ভাই যখন পাওয়া যায় 3 মাস কিন্তু সাইকেলের কোনো হদিসও ছিল না, তো সাইকেল নিয়ে কোথা থেকে চলে আসলো? এটা কিন্তু আজও রাসেল ভাই এই সমস্যার কোন এই মানে রহস্যের কুল কিনারা আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি।
বিপুল এখন রাজবাড়ির কাজীপাথা যে মোড়টা আছে ওখানে এখনো সে সেলুন, তার নিজস্ব সেলুন আছে, ও এখনো জীবিত আছে। 1986 সালের ঘটনা যদিও সেই সময়, কিন্তু স্টিল নাও বিপুল জীবিত, কিন্তু আজ পর্যন্ত এই রহস্যের কোনো কুল কিনারা বলতে। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটি বলবো সেটি আমাদের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ঘটনা। তো রাজবাড়ী জেলার কালুখালীতে যে একটি মানে ওখানে একটা চর অঞ্চলে বিশাল একটা গ্রাম আছে, ওটার জায়গাটার নাম হচ্ছে হরিণবাড়িয়ার চর। ওটা পুরো রাজবাড়ী জেলার মানে পাশে যে পদ্মা নদী চলে গেছে। আর আসলে ভাই আমাদের রাজবাড়ী জেলার যে ভৌতিক টিম ওরা অনেক কষ্ট করে ওই জায়গা থেকে ঘটনাটা কালেক্ট করে আর কি, এই জন্য ওদেরকে আন্তরিকভাবে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আর কি। তো আসলে ভাই যে এই ঘটনাটা কিন্তু আসলে অনেকদিন আগের ঘটনা, এটা আমাদের মুক্তিযুদ্ধের আগের সময়ের ঘটনা। তো এটা এখনো এই ঘটনাটি ওই এলাকায় বেশ মানে পরিচিত, অনেকের মুখে মুখে ঘটনাটি চলে আর কি। তো ওখানে ওই সময় একজন হুজুর ছিলেন। তো হুজুর উনি মসজিদে ইমামতিও করতেন, মাদ্রাসার শিক্ষকতা করতেন, এবং ওখানে ওনার ওই গ্রামে ওনার ব্যবসা বাণিজ্য ছিল, মানে একটা অবস্থাশালী ছিলেন আর কি। তো উনি মাদ্রাসার শিক্ষকতা এবং ইমামতি বাবদ কোনো টাকা পয়সাও নিতেন না, এবং উনি খুব ন্যায় বিচার করতেন। গ্রামের যে বিভিন্ন বিচার সালিশ যেগুলো হতো আর কি, অত্যন্ত ন্যায় বিচার করতেন, এবং অনেকেই ওনাকে বিভিন্ন সালিশে নিয়ে যেতেন আর কি। তো অনেক সময় দেখা যেত যে উনি ওই সালিশ শেষ করে বাসায় যেতে যেতে অনেক রাতও হয়ে যেত। তো ওনার বাড়িটা ছিল যে মেইন রাস্তাটা, সেখান থেকে আবার নেমে প্রায় আধা কিলোমিটার মানে ধান ক্ষেত পার হয়ে তারপর ওনার বাসায় যেতে হয়। তো একদিন উনি রাসেল ভাই আসছিলেন, হঠাৎ করে রাতের বেলা দেখলেন বেশ দাড়ি টুপি এবং জুব্বা পরা 3-4 জন লোক ওনার পথ আগলে ধরলো। আগলে ধরে বলতেছে যে তুই এই পথ দিয়ে আর আসা যাওয়া করবি না। তো উনি তো রীতিমতো খুবই অবাক যে এইরকম দাড়িওয়ালা জুব্বা পরা লোক হঠাৎ করে তুই তুকারি বলে কথা শুরু করেছে। তো সে বেশ চমকে গেছে, তাদেরকে সে চেনেও না, কখনো দেখেও নি। বলে যে এটা তো আমার বাড়িতে যাওয়ার পথ, তা আমি কেন এদিক দিয়ে যাবো না? বলে না, এদিক দিয়ে গেলে আমাদের অসুবিধা হয়, এদিকে যাওয়া যাবে না। বলে তাহলে আমি যাবো কোন দিক দিয়ে? বলে যে এদিক দিয়ে যেতে পারবি না, এটা হলো কথা, কোন দিক দিয়ে যাবি আমরা জানি না। তো এক কথা দুই কথা বেশ কথা কাটাকাটি হয় তাদের সাথে। তখন বলে যে আমি এদিক দিয়েই যাবো, ওই হুজুর বলে আমি এদিক দিয়েই যাবো, তোরা যা পারিস করিস, আমার বাড়িতে যাওয়ার পর আমি তোদেরকে চিনি না, তোরা এই গ্রামেরও লোক না। তখন যাই হোক সে বাড়িতে চলে যায়, এবং বাসায় যাওয়ার পর তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে। তখন স্ত্রী বলে যে হয়তো এটা অস্বাভাবিক কিছু, কিন্তু উনি বলে যে অস্বাভাবিক কিছু হলেও আল্লাহ তাআলা রহমত আমার উপর আছে, কোরআনের আয়াত পড়ে আমি ফু দেবো, কোনো সমস্যা নেই। রাসূল ভাই উনি যখন তারপরও প্রতিনিয়ত ওই পথ দিয়ে উনি বাড়িতে যাচ্ছিলেন, একদিন একটা বিচার শেষ করে সালিশ শেষ করে আসার পর রাত প্রায় 2টো বেজে যায়। উনি আবার যখন ওর রাস্তায় যাচ্ছিলেন হঠাৎ দেখলেন ঠিক ওই যে ওরকম জুব্বা পরা মানে শত শত লোক ওর চারদিক থেকে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলে ওনাকে মেরেই ফেলবে এরকম একটা অবস্থা। তখন উনি দোয়া দুরূদ করতে থাকেন। যখন তারা খুব কাছে চলে এসেছে এমন একটা অবস্থায় হঠাৎ উনি দেখেন যে পূর্ব দিকের আকাশ থেকে মানে বিশাল আকৃতির একটা মানুষের মতো উড়ে উড়ে আসছে, এবং ওটা যখন ওনার কাছে চলে আসে তখন ওই যে আশেপাশে যত ওই লোকরা তাকে অ্যাটাক করতে এসেছিল দেখেন মুহূর্তের মধ্যে তারা হাওয়া হয়ে গেছে, এবং যখন হাওয়া হয়ে গেছে সব, এবং ওই জিনিসটাও আবার পূর্ব দিক থেকে এসেছিল, ঘুরে আবার পূর্ব দিকে চলে যায়। মনে হচ্ছে তাকে বাঁচানোর জন্যই সেটা এসেছিল, কিন্তু তার সাথে কোনো কথা বলে নাই, হুজুরের সাথে কোনো কথা বলে নাই। উনি বাসায় চলে যান, বাসায় ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন যে এই ঘটনা, পূর্ব দিক থেকে এরকম একটা জিনিস আসলো, আমি তো বুঝতে পারি নাই এটা কি, আমার সাথে কথাও বললো না, আমাকে বাঁচিয়ে চলে গেল। তো রাসেল ভাই উনি ওই দিন রাত্রে ঘুমিয়ে পড়েন। এর ঠিক 2 দিন পরে রাসেল ভাই উনি রাত্রেবেলা আর একটা সালিশ থেকে ফিরে আসার পথে উনি আর বাড়িতে ফেরেন নাই। সকালবেলা খুব হই হট্টগোল শোনা যায়। তো ওনার স্ত্রী মানে ওনার কাছে খবর আসে যে নদীর পাড়ে ওই হুজুরের ডেড বডি পড়ে আছে। রাসেল ভাই ওনার মানে ধর থেকে মাথাটা বিচ্ছিন্ন ছিল, শরীর থেকে হাত বিচ্ছিন্ন, এবং পায়ের হাঁটু 2 পায়ের হাঁটু থেকে পা বিচ্ছিন্ন ছিল, এবং এটা বিক্ষিপ্ত আকারে ছড়িয়েছিল। তো ওনার মতো এরকম একজন ভালো লোকের মৃত্যুতে মানে সারা গ্রামে শোকের ছায়া নেমে আসে, এবং এত মর্মান্তিক একটা মৃত্যু এটা কেউ মেনে নিতে পারছিলেন না। এখন সবাই বলে যে হুজুর রাত বেলাতে একা একা ফেরে, তো
মনে হয় তাকে জিনে মেরে ফেলেছে, এরকম একটা কথা। তার স্ত্রীও বলে যে হ্যাঁ এরকমের কিছু সমস্যা হচ্ছিল, হয়তোবা জিনে মেরে ফেলেছে, এরকম একটা কথা হয়। এখন তাকে তো রাসেল ভাই দাফন করতে হবে। সমস্যাটা যেটা সৃষ্টি হয়েছিল ভাই, ওই গ্রামে একটা কবরস্থান ছিল, ওই কবরস্থানে কবর দেওয়ার কিছু নিয়ম কানুন ছিল। সেই নিয়ম কানুন হচ্ছে যে যাকে কবর দেওয়া হবে তাকে নামাজি হতে হবে, এবং কোনো অপমৃত্যু যদি কারো হয় তাকে ওই কবরস্থানে কবরস্থ করা যাবে না, কেউ যদি সুইসাইড করে এই ধরনের। তো এই জন্য ওই কবরস্থানটা সবার কাছে খুব মানে নাম করে একটা কবরস্থান, 10 গ্রামের মধ্যে। এখন আসলে ওই গ্রামে 3 জন ব্যক্তি, খুব প্রভাবশালী ব্যক্তি, এনারা একটা ভেটো দিয়ে বসেন যে এই হুজুরের যেহেতু অপমৃত্যু হয়েছে, সুতরাং ওনার লাশটা এখানে দাফন করা যাবে না। তখন আবার একটা গ্রুপ বলে যে ওনাকে তো হত্যা করা হয়েছে, উনি তার ইচ্ছা করে মারা যান নাই বা সুইসাইড করে নাই, সুতরাং এখানে কবর দিলে সমস্যা কি? বলে না, এটা হোক সেটাই, কিন্তু এটা অপমৃত্যু, এখানে আমরা দাফন করতে দেব না। আসলে ভাই ওই 3 জন ব্যক্তি ওনাদেরকে একটা বিচারে মানে ইফটিজিং এর অপরাধে দোষী সাব্যস্ত করে তাদেরকে কিন্তু পুলিশে ধরিয়ে দিয়েছিল ওই হুজুরি, মানে একটা বিচারে। এই জন্য ওনার প্রতি তারা খুব ক্ষিপ্ত ছিল। তো ওনারা যখন এই ধরনের বিষয়ে বাদ সাধেন, তখন প্রভাবশালী হওয়ার কারণে ওই হুজুরকে কিন্তু ওই কবরস্থানে দাফন করা যায় নাই। ওনাকে একটা মানে বাঁশঝাড়ের কাছে একটা সাদা মাটা জায়গায় ওনাকে কবর দিয়ে আসা হয়। কবর দিয়ে আসার পরে মানে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবেই চলতে থাকে রাসেল ভাই। এর কয়েকদিন পরে একটা ঘটনা ঘটে, সেটা হলো যে ওই যে 3 জন রাসেল ভাই ওই যে ভেটো দিয়েছিল, এদের একজনের লাশ পাওয়া যায়। সেটা হচ্ছে যে একটা গাছের সাথে ঝুলন্ত অবস্থায়, মনে হয় সুইসাইড করেছে। কিন্তু লাশটা এত উঁচুতে ছিল, এটা বিশ্বাস করাই কষ্ট যে একটা মানুষ এত উপরে উঠে গাছে মানে সুইসাইড করতে পারে। তো সবাই চিন্তা করেছে এটা নর্মাল সুইসাইড। যাই হোক, এর কয়েকদিন পর আছে ভাই ওই 3 জনের আর একজন ব্যক্তি, ওনারও ঠিক একই রকম ভাবে ওনারও মৃত্যু ঘটে। তো গ্রামে কিন্তু একটা মানে একটা ভয় চলে আসে, না জানি মানে আবার কোনো একে তো হুজুরকে মেরেছে, মানে তাকেও সবাই ধারণা যে জিনে মেরেছে, এরকম একটা ধারণা ছিল। আবার তাদের মৃত্যু নিশ্চয়ই এটা গ্রামের জিনের আসর পড়েছে, এরকম একটা বিষয় চারদিকে। অনেকে রাত্রেবেলা বাসার থেকে বেরোনোই বন্ধ করে দেয় ভয়ে। যাই হোক ভাই, তো এখন আবার অনেকেই নাকি ওই হুজুরকে মানে বিভিন্ন জায়গায় দেখতো রাতের বেলা, এটাও একটা এই ব্যাপার হয়ে গিয়েছিল আর কি, একটা রোমার ছড়িয়ে গিয়েছিল। তো সর্বশেষ যে ঘটনাটি ঘটে, আমরা কিন্তু রাসেল ভাই জানি না যে ওই 2 জনের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল, এটা কিন্তু কেউ জানে না। কিন্তু তৃতীয় যেই ব্যক্তি, ওই যে যিনি ভেটো দিয়েছেন, উনি একদিন রাতের বেলা ওনার দরজায় মানে নক করার শব্দ শুনছিলেন। তিনি যখন দরজাটা খোলেন তখন দেখেন যে বিশাল দেহী একজন ব্যক্তি দাঁড়ানো, এবং কোনো কথা ছাড়াই ওই লোকটার মানে গালে প্রচন্ড জোরে একটা চর বসিয়ে দেন, এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যান ওই লোকটা। এবং রাসেল ভাই এরপর থেকে ওই ব্যক্তি, উনি একমাত্র ব্যক্তি যিনি জীবিত ছিলেন, এবং উনি যতদিন জীবিত ছিলেন উনি আধা পাগল অবস্থায় ছিলেন, এবং ওনার ঘাটটা বাঁকা ছিল। তারপরে রাসেল ভাই এরপরে আর একটা যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে যে গ্রামের লোকজন একটা সিদ্ধান্ত নেয় যে হুজুরকে ওখানে যে দাফন করা হয়েছে ওইভাবে দাফন করাটা ঠিক হয়, আমরা তার লাশটা আবার উঠিয়ে আমরা আবার কবরস্থানে কবরস্থ করব। গ্রামের কয়েকটা কুচক্রি লোকের কারণে তাকে ওইখানে কবর দেওয়া হয়েছে। এই ওনার কবর দেওয়ার আসলে কয়েক মাস অতিবাহিত কিন্তু হয়ে গিয়েছিল। তখন সবাই সিদ্ধান্ত নেয় হ্যাঁ তাকে কবর থেকে তুলে আবার যথাযথ মর্যাদায় আবার তাকে অন্য জায়গায় সমাহিত করা হবে। সবাই রাসেল ভাই কবর খোঁড়ার জন্য রেডি। হঠাৎ করে দেখে পূর্ব দিক থেকে একটা লোক চিৎকার করতে করতে আসছে যে এই তোমরা দাঁড়াও, তোমরা কেউ ওই কবর খুঁড়বো না, ওটা আমি খুঁড়বো। তো সবাই অবাক হয়ে যায়, ওই লোককে কেউ কখনো দেখেও নাই, ওই গ্রামেরও সে লোক না। দেখে যে বিশাল লম্বা দাড়িওয়ালা মানে হুজুর মতো একজন লোক, হাতে একটা কোদাল নিয়ে এসছে, এবং উনি গিয়ে কবর খোঁড়া শুরু করেছে। তো কবর খোঁড়া শুরু করার রাসেল ভাই দেখে যে এদের এমন 1-1.5 মাস হয়ে গেছে, তো হুজুরের লাশটা কিন্তু একদম অবিকৃত ছিল, যদিও সেটা মানে বিচ্ছিন্ন ছিল তার দেহ থেকে, কিন্তু মানে শরীর কোনো অংশ পচে নাই, মনে হয় মাত্র তাকে দাফন করা হয়েছে, মানে একটু তার শরীরে পছন্দ হয় নাই। যাই হোক, ওই যে ব্যক্তিটা যিনি কবরটা খুললেন, উনি কবর থেকে লাশটা তুলে নিয়ে আসেন, এবং পরবর্তী যে নতুন করে যে কবরটা, সেটা ওই ব্যক্তি উনি একাই খুঁড়েছিলেন। খোঁড়ার পরে উনি বললেন যে এনার জানাজা আমি পড়াবো। তখন সবাই তার পিছনে জানাজায় দাঁড়িয়ে গেল। তো জানাজায় দাঁড়ানোর পরে ওই লোকটি আবার যেই পূর্ব দিক থেকে এসেছিলেন পূর্ব দিকে চলে গেল। এরপরে রাসেল ভাই ওই গ্রামে
এই ধরনের কোনো ঘটনা বা হত্যার ঘটনা, এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু রাসেল ভাই ওই যে লোকটা, ওই লোকটা যে কে ছিল, এই যে দুইটা মৃত্যু হলো, বা হুজুরের মৃত্যু কি কি মানুষে হত্যা করেছে, এটা জিনে হত্যা করেছে, তারপর ওই দুইজনের মৃত্যু, এটা কি কোনো মানুষে হত্যা করে তারা সুইসাইড করেছে না জিনে মেরেছে, এটা কিন্তু রাসেল ভাই আজও ওই গ্রামে কিন্তু ভিন্ন ধরনের মতামত পাওয়া যায়, আজও রহস্য হয়ে আছে সেটা। এটাই ছিল রাসেল ভাই আমার প্রথম ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাদিকুল ইসলাম ভাই। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া গ্রামে। তো সাদিক ভাই এবার শুনেছেন আরেকজনের কাছ থেকে, তার নাম উনি আমাদেরকে জানিয়েছেন, তবে সঙ্গত কারণে তার নামটি প্রকাশ হোক এটা উনি চাচ্ছেন না। ধরে নেই তার নাম তাহের। এই তাহের ভাইয়ের বাড়ি মাগুরা জেলার কোন একটা জায়গায়। ঘটনাটি ওনার সাথে 2012 কি 13 সালের দিকে ঘটেছিল। পারিবারিক ভাবে আগে থেকে ওনারা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত ছিলেন। উনিও এই কাপড়ের ব্যবসাই করছেন। তো শাড়ি কাপড় বা অন্যান্য কাপড় মাগুরা থেকে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে উনি বিক্রি করতেন। যখন বের হতেন 1 সপ্তাহ বা 15 দিন পর উনি বাড়িতে ফেরত আসতেন, মাঝে মাঝে আগেও আসতেন। এটা নির্ভর করে ব্যবসা কেমন চলছে, কেমন ব্যস্ততা তার উপরে। একদিন তাহের ভাই কাপড় বিক্রি করে বাড়ি আসতে আসতে অনেক রাত করে ফেলেন। উনি গাড়ি থেকে নামেন, তারপর এলাকার একটি বাজারে গিয়েছেন। অনেক রাত হওয়ার কারণে বাজারে কোনো লোকজন নেই। গ্রামের বাজার এত রাতে কেউ না থাকাটাই স্বাভাবিক। কি করবেন ভেবে পাচ্ছেন না, গাড়িও নাই, রিক্সাও নাই, এখন করণীয় কি? ওই সময় বাজারের একজন পাহারাদারের সাথে তার দেখা হয়। এই পাহারাদার আবার তার বাড়ির কাছেরই একজন মানুষ। পাহারাদারকে উনি ছোটবেলা থেকেই চেনেন। তো পাহারাদার সাথে যখন দেখা হয় তখন পাহারাদার তাহের ভাইকে বলেন যে, এই এত রাত করছো কেন, যাও যাও, দেরি করো না, বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও। আরে বাড়ি যাবে কিভাবে, গাড়ি তো নাই। এখন এই সমস্ত বিষয়ে কোনো কিছু না বলে বলছেন তাড়াতাড়ি বাড়ি যাও বাড়ি যাও, মানে বাড়িতে পাঠানোর জন্য তার ব্যতিব্যস্ততা দেখে তাহের ভাই নিজেই অবাক। কই বলবে যে একটু বসো, একটু কথা বলি, দেখি কোনো গাড়ি আসে কিনা বা কোনো লোকজন আসে কিনা, তার সাথে তোমাকে ধরাই দেই, যাও। বাজার থেকে তার বাড়ির দূরত্ব পায়ে হাঁটা 10 মিনিটের মতো পথ। তারপরও তাহের ভাই ভয় পাচ্ছিলেন, অনেক রাত হয়ে গেছে, একা একা। পাহাড়দার বলছেন, যারা ধর তোমরা ইয়াং মানুষ, এত ভয় পেলে চলে নাকি, যাও যাও বাড়ি যাও, কিচ্ছু হবে না। তো তাহের ভাই এই আচরণগুলো স্বাভাবিকভাবে নিয়েছেন, ওরকম কিছু মনে করেন নাই। কারণ পাহারাদার মানুষ, ওনার তো ঘুরে ঘুরে ডিউটি করতে হবে। তাহের ভাইয়ের সাথে যদি গল্প গুজব করেন, ওই সাইডে অন্য জায়গায় যদি চোর এসে চুরি করা শুরু করে, তাহলে এই জবাবদিহিটা তো ওই পাহারাদারকেই করতে হবে। এই জন্য হতে পারে যে ওই পাহারাদার একটু তাড়াহুড়াই করেছিলেন। তাহের ভাই রওনা দিয়েছেন, হাঁটাহাঁটি শুরু করেছেন। উনি যখন হাঁটা দিয়েছেন, ওনার বাড়িতে যাবার পথে বেশ ঝোপঝাড় পড়ে, বড় বড় দুটো পুকুরও পড়ে। উনি বাড়ির দিকে যাচ্ছেন, এমন সময় তার পেছনে কারো আসার শব্দ শুনতে পান। তাকিয়ে দেখেন একটা বিড়াল। বিড়ালটি তার পেছনে পেছনে হেঁটে আসছে। বিড়াল সাধারণত হাঁটলে শব্দ হয় না, তবে ওই বিড়ালটি শুকনো কোনো কিছুর উপরে পা দিয়ে আসছিল, ওইটাই কিছু খসখস শব্দ হচ্ছিল। বিড়াল যে হেঁটে আসছে, অন্ধকারে তার চোখগুলো জলজল করছিল। সাধারণত অন্ধকারে চোখ জলজল করার কথা না, যদি না চোখের উপর সামান্য আলো না পড়ে, কিন্তু ওটা এমনি জলজল করছিল। একটু পরে আবার খেয়াল করেন, আরে কিন্তু তো বিড়াল না, মাত্রই না বিড়াল দেখলাম, এখন তো দেখতেছি এটা একটা কুকুর। এবার তাহের ভাইয়ের মনে একটু সন্দেহ লাগে যে আসলে কি এটা স্বাভাবিক কিছু হচ্ছে। উনি যদিও বা সিগারেট খুব একটা খেতেন না, কিন্তু তার সাথে সিগারেটের একটা প্যাকেট আর একটা লাইটার সবসময় থাকতো। ওই সময় দ্রুত উনি সিগারেটটি ধরিয়ে ফেলেন, থামছেন। চোখের পলকে ওই কুকুরটি মনে হলো একটা সাদা সুন্দর ঘোড়াতে পরিণত হলো।
এবার তো তাহের ভাই মারাত্মক ভয় পেয়েছেন, আল্লাহর নাম নিয়ে দিয়েছেন এক দৌড়। ওনার পিছন পেছন ওই ঘোড়াটাও টকবক টকবক করে দৌড়াচ্ছে, ঘোড়ার খুরের আওয়াজও হচ্ছে টকবক টকবক করে। তাহের ভাই খেয়াল করলেন যে ওনার বাড়ির যতটুকু পথ, এই পথ উনি দৌড়াচ্ছেন কিন্তু রাস্তা শেষ হচ্ছে না, তখন তো বাড়িতে চলে আসার কথা। উনি যা যা দোয়া দূর পারেন পড়ছেন, বাড়ির কাছেও চলে আসেন। বাড়ির ভিতরে যখন ঢুকে যান তখন নাকি পেছন থেকে ওই অবয়বটি বলে ওঠে, আজকের মতো বেঁচে গেলি রে, আমি আছি, দেখি কয়দিন তুই বেঁচে থাকতে পারিস। তো এরকমটা বলে। এরপর তাহের ভাই একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। বাড়ির সবাই তো জেগে যায়, তাকে উদ্ধার করে ঘরে নিয়ে যায়। পরের দিন ওঝা কবিরাজ আসে, তাকে ঝাড়ফুঁক করে তার জ্ঞান ফেরে সবকিছু খুলে বলেছিলেন আর কি। তাহের ভাইয়ের দাদা উনি নাকি জীবিত অবস্থায় ওই বাড়িটা আগে থেকে বন্ধ করে রেখেছেন। তাহের ভাই তো ওই যাত্রায় বেঁচে গেলেন, তবে ওনার টানা 3 দিন বেশ জ্বর ছিল, তবে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। সুস্থ হওয়ার পর উনি বাজারে গিয়েছেন কোন একটা দরকারে, যাওয়ার পর ওই পাহারাদারের সাথে তার দেখা হয়। ওই পাহারাদারকে বলেন যে, কাকা ওই রাত্রে আপনি আমাকে ঠেলে পাঠালেন, মনে হচ্ছে যে আমি আপনার ঘাড়ের উপর বোঝা হয়ে গেছি, আমাকে এই যে ঠেলে পাঠালেন, জানেন আমি কি বিপদে পড়ছিলাম। পাহারাদার এই কথা শুনে বলে যে, হ্যাঁ রে বাপু, আমি রাত বিরেতে তোমাকে ঠেলে পাঠাবো মানে তুমি কি বলতেছো? আমি তো অনেকদিন ধরে এই পাহারাদারের চাকরি ছেড়ে দিছি, আমি তো এদিকে আসিই না, আমি তো বাড়িতে থাকি, কৃষি কাজ করতেছি এখন। আর রাতের বেলা আমি তোমার সাথে দেখা করব, কথা বলবো, এখানে আবার পাহারা দেবো, এটা তো সম্ভবই না। এ কথা শোনার পর তাহের ভাই বেশ অবাক হন। চিন্তা করেন, তাহলে রাতের বেলা যে সে দেখা হলো উনি কে? এই জন্যই কি এত তাড়াহুড়া করে ঠেলে তাকে পাঠিয়ে দিচ্ছিল? তো ওই ঘটনার পর বেশ অনেকদিনই কেটে যায়, ব্যবসা চলছে। এরপর থেকে তাহের ভাই রাত না করে দিনে দিনে বাড়িতে ফেরত আসার চেষ্টা করেন। যদি বেশি রাত হয়েই যায় তাহলে ওই রাতটা অন্য কোথাও কাটিয়ে তারপরে বাসায় ফেরেন। তবে সব দিন তো একরকম হয় না, একদিন হয় কি তাড়াতাড়ি বাড়ি ফেরার নিয়েতেই বের হয়েছিলেন, তবে কিছুটা দেরি হয়েই যায়। উনি আর ওই রাতটা অন্য কোথাও থাকার বন্দোবস্ত করতে পারেন নাই। তো ওই যে বাজারে প্রথম রাত্রে এসে একটা ভয়ের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, ওই বাজারে আসতেই দেখেন একটা ভ্যান গাড়িতে গামছা মুখে পেঁচিয়ে একটা লোক ভ্যানের সিটের উপর বসে আছে, মানে ড্রাইভিং সিটে বসে আছে। তাহের ভাইকে দেখে বলেন, যারে তাহের ভাই না, চলেন চলেন ওঠেন, আপনি আমার লাস্ট কাস্টমার, উঠে পড়েন। তার কণ্ঠস্বর শুনে পরিচিত বলে মনে না হলেও তাহের ভাই চিন্তা করলেন তার এলাকারই কেউ হবে, তাকে চেনে, আর যেহেতু উনি কাপড়ের ব্যবসা করে অনেকেই তাকে চেনে। তাহের ভাই আর কথাবার্তা না বাড়িয়ে ভ্যানের সামনের দিকটাতে উঠে পড়লেন। উঠে পড়ে বললেন যে, তোমার ভাড়া কত দিতে হবে? তো ভ্যানওয়ালা এত কম ভাড়া বললো যে তাহের ভাই আর কিছু না ভেবেই উঠে পড়েন। খুশিও হয়েছেন যে এত রাত্রে তো গাড়ি থাকার কথা না, পেয়ে গেলাম, ভালোই হলো। তো গাড়িতে বসতেই এই ভ্যান চালক খুব আস্তে আস্তে ভ্যান চালাচ্ছে, মনে হচ্ছে এমন ভাবে ভ্যান চালাচ্ছে এর থেকে কচ্ছপের পিঠে উঠলেই ভালো হতো। রাত তো শেষ হবেই, তার এইটুকু পথ বাড়িতে যেতে হয়তো দুপুরও হয়ে যেতে পারে, এমন মনে হচ্ছে তার কাছে, মানে এত আস্তে আস্তে চালাচ্ছে। তাহের ভাই ওই ভ্যান চালককে বললেন যে, কি ব্যাপার ভাই, এত আস্তে আস্তে যাচ্ছ কেন? কোনো সমস্যা নাকি? নাকি ভ্যানের সমস্যা না তোমার সমস্যা? কোনো নাকি এইভাবে চালাচ্ছ কেন? ভ্যান চালক কিছু না বলেই শুধু চালিয়েই যাচ্ছে, কিন্তু চালানোর গতি একটুও বাড়ে না। তাহের ভাইয়ের ব্যাগে কিছু খাবার ছিল, মিষ্টি জাতীয় কিছু খাবার ছিল। তো ওই ভ্যান চালক একটু নাকি কণ্ঠে বলছে যে, এসব খাবার কার জন্য আনছেন? তাহের ভাই খেয়াল করলেন যে হঠাৎ করে এই কথা বলার পরে কেমন যেন মাংস পচা গন্ধ তার নাকে আসে। এরপরে আবারও ওই ভ্যান চালক বলে ওঠে, বললেন না এই খাবারগুলো কার জন্য নিচ্ছেন? এইবারে তাহের ভাই বুঝতে পারেন যে আসলে কি ব্যাপারটা স্বাভাবিক না, ব্যাপারটা মনে হচ্ছে অস্বাভাবিক। এই যে ওনার বাড়ির আগে 2টা পুকুর আছে, এই
পুকুর পাড়ের কাছে যখন এসেছেন তখন হঠাৎ করে চোখ যায় একটা পুকুরের ভেতরের দিকে। ওই সময়ে চাঁদের আলো মোটামুটি ছিল, পুকুরের পানির উপরে চাঁদের আলো পড়েছিল, চাঁদের একটা প্রতিচ্ছবিও কিন্তু পুকুরের পানির উপর দেখা যাচ্ছিল। কিন্তু আরো একটা জিনিস দেখা যাচ্ছিল যেটা উনি আসলে দেখতে চান নাই, সেটা হচ্ছে মনে হচ্ছে পুকুরের মাঝখানে একটা লম্বা কালো ছায়া, যেটা শেপ অনেকটা মানুষের মতো। হঠাৎ করে এই ভ্যান চালক ভ্যান চালানো থামিয়ে দেয় আর খিক খিক করে হেসে ওঠে। এই হাসির শব্দ শুনে তাহির ভাই বলেন, কি ব্যাপার ভাই, থামালেন কেন আর হাসতেছেন কেন? তখন নাকি ওই লোকটা তার দিকে ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পর দেখতে পান যে ওই লোকটার হাত পা বডি মানুষের মতো হলেও তার মুখটা মানুষের মতো না, তার মুখটা একটা পুরোপুরি শূকরের মতো। এইটা দেখেই তো উনি বুঝতে পারছেন যে যা চিন্তা করছিলাম তাই, এইবার আমি গেছি, বিশাল বড় এক বিপদে পড়ে গেছি। তাহির ভাই চোখ বন্ধ করে দোয়া দুরুদ যা জানেন উনি পড়ছেন। এরপর চোখ খুলে দেখেন ভ্যানটা ওখানেই আছে, ভ্যানের চালক ওখানে নাই, তবে ভ্যানের চালক হেঁটে হেঁটে ওই পুকুরের পানির উপর দিয়ে হাঁটছে, মানে হেঁটে হেঁটে নেমে পুকুরের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে ওই যে ছায়া যেটা ওইটার দিকে চলে যাচ্ছে। ওইটার দিকে চলে যাওয়ার পরপরই তাহির ভাই এটাও খেয়াল করলেন এই দুইটা অবয়বী একই ধরনের চেহারা নিয়ে তার দিকে এবারে এগিয়ে আসছে। এবারে উনি আর জ্ঞান ধরে রাখতে পারেন, ওখানেই সেন্সলেস হয়ে যান। ওরা যখন জ্ঞান, তখন সকাল 10টার মতো বাজে। উনি দেখেন আশেপাশে যে লোকগুলো আছে তাদেরকে হয়তো বা চেনা চেনা লাগছে, পরিপূর্ণভাবে চেনেন না। উনি জিজ্ঞেস করলেন যে উনি কোথায়। পরে লোকজন বলেন যে আপনি একটা মসজিদের বারান্দায় আছেন, আর মসজিদের নামটাও বলেন, মসজিদটা কোন এলাকা এটা বলেন। তখন উনি বুঝতে পারলেন যে তার বাড়ি থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূর একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের একটা মসজিদে উনি আছেন। মূলত ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় কিছু মুসল্লি ওনাকে পড়ে থাকতে দেখেন, দেখে ওই মসজিদের বারান্দায় নিয়ে আসেন। তারা তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন, অনেক চেষ্টার পর সকাল 10টার দিকে তার জ্ঞান ফিরেছে। অথচ উনি অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত উনি দেখেছেন যে উনি ওনার বাড়ির কাছে পুকুরের দিকে ছিলেন। এত দূর উনি কিভাবে আসলেন, এটা একটা রহস্য। তো উনি তো বাড়িতে চলে যান। এরপর একদিন হুজুর দেখেন, হুজুর ওনাকে খুব ভালোভাবে রুকিয়া করে দেন এবং বলে দেন যে তোমার পিছনে কোন একটা দুষ্ট জিন লেগে গেছে, তুমি আর রাত করে বাড়িতে ফিরো না। এরপর থেকে উনি আসলে ওনার রাত করে বাড়িতে ফেরার যেই একটা সম্ভাবনা যেখানে তৈরি হতো, সেই কাজে উনি যেতেন না। উনি ব্যবসার পরিধিটাও কমিয়ে দিয়েছিলেন, যেই কাজে রাত হবে বাড়িতে ফিরতে, ওই ধরনের কাজ উনি হাতে নিতেন না। এখনো উনি এভাবেই ব্যবসা করে যাচ্ছেন। তো এটাই ছিল ঘটনা। আজকে ঘটনাটি ভূত প্রেমিকার রূপ নিয়ে ফিরে এলো। ভয়ঙ্কর জিনের ঘটনা, মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। 5 বছর আগে যে মেয়েটিকে নিজের হাতে শ্মশানে রেখে এসেছিল অর্ণব, সেই মেয়েই এক বর্ষার রাতে দরজায় কড়া নাড়ল। কিন্তু সে কি সত্যিই ফিরে এসেছিল, নাকি অন্য কেউ তার রূপ নিয়েছিল? বাইরে ঝড় বৃষ্টি চলছে, রাত তখন প্রায় 1টা। চারদিকে শুধু বজ্রপাতের আলো আর বৃষ্টির শব্দ। অর্ণব একা নিজের পুরনো বাড়িতে বসে কাজ করছিল। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় কেউ কড়া নাড়ল। এত যাতে কে আসবে? অর্ণব জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। সাদা শাড়ি পরা একটি মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল। অর্ণবের বুকের ভেতরটা কেঁপে উঠল। ওই মুখটা সে কোনোদিন ভুলতে পারেনি। সে ছিল মেঘলা, অর্ণবের কলেজ জীবনের প্রেম। কিন্তু 5 বছর আগে পাহাড়ি রাস্তায় দুর্ঘটনায় মেঘলার মৃত্যু হয়েছিল। অর্ণব নিজেই তার শেষকৃত্যে উপস্থিত ছিল। তাহলে এখন দরজার সামনে দাঁড়িয়ে কে? কিছুক্ষণ পর আবার শব্দ হলো, ঠক ঠক ঠক। এবার একটি মেয়েলি কণ্ঠ শোনা গেল, অর্ণব, দরজা খোলো, আমি ফিরে এসেছি। কণ্ঠটা অবিকল মেঘলার। অর্ণবের হাত কাঁপতে লাগল। অনেক সাহস করে দরজা খুলল। দরজার বাইরে সত্যি মেঘলা দাঁড়িয়ে, মুখে সেই আগের হাসি,
চোখ দুটো ঠিক আগের মতো। শুধু একটা জিনিস অদ্ভুত লাগছিল, বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও তার শরীরে এক ফোঁটা জল নেই। অর্ণব হতবাক হয়ে বলল, তুমি তুমি তো মারা গেছো। মেঘলা মৃদু হেসে বলল, সবাই তাই ভাবে, কিন্তু আমি তোমার কাছে ফিরে এসেছি। অর্ণব বিশ্বাস করতে পারছিল না। সে মেঘলাকে ঘরে নিয়ে এলো। মেঘলা আগের মতোই বাড়ির সব কিছু চিনে ফেলল। সে এমন কিছু কথাও বলতে লাগলো যা পৃথিবীতে অর্ণব আর মেঘলা ছাড়া আর কেউ জানত না। অর্ণবের মনে হতে লাগলো হয়তো সত্যিই মেঘলা ফিরে এসেছে। ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার হয়ে গেল। একটি মোমবাতি জ্বালিয়ে অর্ণব মেঘলার দিকে তাকালো, আর তখনই তার হাত থেকে মোমবাতি পড়ে গেল। মেঘলার ছায়া নেই। ঘরের সব জিনিসের ছায়া মেঝেতে পড়েছে, শুধু মেঘলার নয়। অর্ণব ভয়ে পিছিয়ে গেল। মেঘলা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে হাসল, কিন্তু সেই হাসি আর আগের মতো ছিল না। তার চোখ দুটো ধীরে ধীরে সম্পূর্ণ কালো হয়ে যেতে লাগল। ঠিক তখনই বাইরে থেকে গ্রামের বৃদ্ধ পুরোহিত চিৎকার করে বললেন, দরজা খুলবে না, ও মেঘলা নয়, ও শুধু মেঘলার রূপ নিয়ে এসেছে। অর্ণব ঘুরে দরজার দিকে তাকালো। আবার যখন মেঘলার দিকে তাকালো, সে আর সেখানে ছিল না। শুধু মেঝেতে পড়েছিল একটি পুরনো রূপোর লকেট, যেটি অর্ণব 5 বছর আগে মেঘলার চিতার আগুনে নিজ হাতে ফেলে দিয়েছিল। ওই লকেট আবার ফিরে এলো কিভাবে? আর মেঘলার রূপ নিয়ে আসা সেই রহস্যময় সত্তা আসলে কে? যাকে অর্ণব নিজের প্রেমিকা ভেবেছিল, সে আদৌ মেঘলা ছিল না। তাহলে কে এসেছিল তার রূপ ধরে? পুরোহিতের চিৎকার শোনার পর অর্ণবের বুক কেঁপে উঠল। সে ঘুরে দেখল ঘরের ভেতরে কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে সেই রূপোর লকেট। অর্ণব কাঁপা হাতে লকেটটি তুলতেই ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। চারদিকে বরফ শীতল বাতাস বইতে শুরু করল। ঠিক তখনই আয়নার দিকে চোখ পড়তেই সে স্তব্ধ হয়ে গেল। আয়নায় তার পেছনে মেঘলা দাঁড়িয়ে আছে, কিন্তু পেছনে ঘুরে তাকাতেই কেউ নেই। আবার আয়নায় তাকাতেই মেঘলা ধীরে ধীরে বলল, অর্ণব, আমাকে চিনতে পারছো না? অর্ণব সাহস করে বলল, তুমি মেঘলা নও, তুমি কে? মুহূর্তের মধ্যেই মেয়েটির মুখ বদলাতে শুরু করল। চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেল। ঠোঁটে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। সে কর্কশ গলায় বলল, আমি তোমার স্মৃতির ভেতরেই থাকি। মানুষের সবচেয়ে প্রিয় মানুষের রূপ নিয়ে তাদের কাছে ফিরে আসাই আমার কাজ। অর্ণব ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। ঠিক তখনই দরজার বাইরে থেকে পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন। ঘরের ভেতরে এক প্রচণ্ড ঝড় উঠল। জানালাগুলো নিজে থেকেই খুলে বন্ধ হতে লাগলো। মেয়েটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। সে বলল, ওই লকেটটা ভেঙে ফেলো না, ওটাই আমার পথ। অর্ণব বুঝে গেল রূপোর লকেটটি রহস্যের চাবিকাঠি। সে সমস্ত শক্তি দিয়ে লকেটটি মাটিতে আছাড় মারল। টং! লকেটটি ভেঙে 2 টুকরো হয়ে গেল। সঙ্গে সঙ্গে পুরো বাড়ি কেঁপে উঠল। এক বিকট চিৎকারে সেই ছায়ামূর্তিটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সবকিছু আবার শান্ত হয়ে এলো। ঠিক তখনই ঘরে একটি হালকা সুগন্ধ ছড়িয়ে পড়ল। অর্ণব দেখল তার সামনে কয়েক মুহূর্তের জন্য সত্যিকারের মেঘলার শান্ত মুখ ভেসে উঠেছে। মেঘলা মৃদু হেসে বলল, আমি অনেক আগেই চলে গেছি, আমাকে ভুলে যাও, ভালো থেকো। কথা শেষ হতেই সে আলোয় মিলিয়ে গেল। অর্ণবের চোখ ভিজে উঠল। পরদিন সকালে পুরোহিত বললেন, সব আত্মা খারাপ নয়, কিন্তু কিছু অশুভ শক্তি মানুষের ভালোবাসা আর স্মৃতিকে ব্যবহার করে তাদের ফাঁদে ফেলে। গত রাতে তুমি অল্পের জন্য বেঁচে গেছ। সেদিনের পর অর্ণব আর কখনো সেই বাড়িতে কোনো অদ্ভুত ঘটনা দেখেনি। তবে আজও প্রতি বছর মেঘলার মৃত্যুর দিনে সেই ভাঙা লকেটের 2 টুকরো থেকে কয়েক সেকেন্ডের জন্য একটি মৃদু আলো বের হয়। অর্ণব জানে না সেটা কি মেঘলার শেষ আশীর্বাদ, নাকি এখনো কোথাও অন্ধকারে অপেক্ষা করে আছে সেই অশুভ সত্তা। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি ভয়ঙ্কর জিনের। মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। মাঝরাতের প্যাসেঞ্জার। রাস্তাটা এবড়ো খেবড়ো। রিকশাওয়ালা উল্কার বেগে রিকশা চালানোর প্রতিজ্ঞা নিয়েছে সম্ভবত। সাজ্জাদ ঝাঁকুনি খেতে খেতে ভাবছিল বাড়ি পৌঁছানোর আগে গায়ের হাড়গোড় আস্ত থাকলে হয়। রাত 2:30। এত রাতে রিকশার প্রতিটা ঝাঁকুনি যে পরিমাণ বিকট শব্দ তৈরি করছে তা আর কিছুক্ষণ চলতে থাকলে গায়ের লোকজন ঘুম ভেঙে উঠে আসবে লাঠিসোঁটা নিয়ে। এক পাশে ছোট একটা খাল, অন্য পাশে ধানি জমি। মাঝে শিমুলতা, সুপারি, নারকেল আর বুনো ঝোপঝাড়ে ছাওয়া কাঁচা পাকা রাস্তা। ঝিঝি ডাকছে ক্লান্তিহীন। রিকশার টিমটিমে হ্যারিকেনের আলো আর সাজ্জাদের হাতে ধরা টর্চটার আলো নিশুতি রাতের আধার কাটানোর ব্যর্থ চেষ্টা করছে। রিকশাওয়ালা জোয়ান মরদ, গায়ে জোর আছে বেশ, খুব দ্রুত তালে প্যাডেলে পা চালাচ্ছে। একটু কেমন যেন। সরকার বাড়ির দক্ষিণে নাকুন্দপাড়া কমসে কম 10 বার বলার পর তারপর রিকশাওয়ালা চুপচাপ মাথা হেলিয়ে রিকশায় ওঠার ইঙ্গিত করেছে। সরকার বাড়ির সামনে আসতেই একটা দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেল সাজ্জাদ। কতদিন পর এই দৃশ্যটা দেখছে সে। ছোটবেলায় একদিন বাবার হাত ধরে গভীর রাতে হাট থেকে ফেরার সময় ঠিক এই দৃশ্যটা দেখে সে থমকে দাঁড়িয়ে গিয়েছিল। বিশাল দিঘির একুল ওকুল চোখে পড়ে না। শ্বেত পাথরে বাঁধানো ঘাট, মাঝ দিঘির একরাশা শাপলা ফুটে আছে। শাপলা বন ঘিরে হাজার হাজার জোনাকির নাচের আসর। দিঘির অন্ধকার জলে ফোঁটা ফোঁটা জোনাকালোর ছায়া। নিশুতি রাতের হিম বাতাসে তীর করে কাঁপছে দিঘির কালো জল। মনে হচ্ছে আকাশের সব নক্ষত্র জলের মায়ায় দিঘিতে নেমেছে। তন্ময় হয়ে তাকিয়েছিল সাজ্জাদ। ব্যাগটায় হাত বুলিয়ে তৃপ্তিতে চোখ মুদল। আজ চাঁদ উঠলে পরশু ঈদ। ছেলেটার জন্য সোনালি সুতোয় বোনা পাজামা পাঞ্জাবি আর আয়েশার জন্য শাড়ি আলতা চুড়ি। শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের জন্যেও অনেক কিছু কিনেছে। সারাদিনের ক্লান্তিতে গা ভেঙে আসতে চাইছে ওর। ঢাকা থেকে দিনাজপুর সহজ জার্নি নয়। একটা বেসরকারি ফার্মে চাকরি করে সাজ্জাদ। দিন রাত গাধার খাটনি। বেতনও অত বেশি নয়। 7-5 ভাবছিল। গোরস্থান ঘেঁষে যাওয়ার সময় বাবা মায়ের কবরের বেড়াটা চোখে পড়ল ওর। একটু বিমর্ষ হয়ে গেল সাজ্জাদ। গত বছর মা একটা শাড়ি চেয়েছিল, সাদা শাড়ি। সাজ্জাদ সবার জন্য কেনাকাটা করেছিল সেবার। ওর শালা, সম্বন্ধী, শ্বশুর শাশুড়ি সবার জন্য। শুধু মায়ের শাড়িটা কিনতে বেমালিন ভুলে গিয়েছিল। সেই ঈদের 2 দিন পরেই মা মারা গিয়েছিলেন। কাফনের সাদা কাপড়ে জড়ানো মায়ের পা ধরে কান্নায় ভেঙে পড়েছিল সাজ্জাদ। একটু ঝিম ধরেছিল। রিকশার তীব্র ঝাঁকুনিতে সচকিত হল সে। হঠাৎ খেয়াল হলো ওর একটু যেন বেশি নীরব হয়ে গেছে আশপাশ। গা ছমছম করা নিস্তব্ধতা নেমেছে রাস্তা জুড়ে। ঝিঝির ডাক থেমে গেছে। একটু গা শিরশির করে উঠল বিনা কারণে। আর টর্চটা শক্ত হাতে আঁকড়ে ধরল সাজ্জাদ। কি ভেবে পিছন ফিরল। রিকশার হুডের ফাঁক দিয়ে ফেলে আসা রাস্তাটার দিকে তাকালো। চমকে উঠে চোখ বড় বড় হয়ে গেল সাজ্জাদের। অন্ধকার রাস্তাটা ধরে পুরো শরীরে সাদা কাপড়ে জড়ানো একটা মানুষ প্রবল বেগে দৌড়ে আসছে। সাদা কাপড় হাওয়ায় উড়ছে। অপার্থিব সেই দৃশ্য দেখে সাজ্জাদের গলা শুকিয়ে গেল। প্রচণ্ড ভয় পেয়ে সামনে ফিরল। কাঁপা কাঁপা স্বরে একটু চেঁচিয়ে উঠল, ও ভাই, একটু তাড়াতাড়ি চালান। রিকশাওয়ালা নির্বিকার, যেন শুনতেই পায়নি। পিছন রাস্তা থেকে কে যেন মায়াবী কণ্ঠে ধীর স্বরে চিৎকার করে ডেকে উঠল, খোকা, ও খোকা, আমার জন্য কিছু আনিসনি? একটা সাদা শাড়ি গত বছরও আনলি না? সাজ্জাদ থরথর করে কেঁপে উঠল। এই কণ্ঠ সে চেনে, জন্ম থেকে শুনে এসেছে। এ তার মায়ের কণ্ঠ। রিকশা প্যাডেলের ক্যাচকোচ শব্দ হচ্ছে অবিরাম। ও ভাই, একটু শুনেন, কে যেন আসতেছে, একটু তাড়াতাড়ি চালান। সাজ্জাদ কম্পিত স্বরে রিকশাওয়ালাকে ডাক দেয়। রিকশাওয়ালা পিছন ভেড়ে না। রিকশা ঝাঁকুনি খেতে খেতে চলেছে আগের মতোই। একটা নিশাচর পাখি ডানা ঝাপটে উড়ে গেল। বুনো লেবুর গন্ধ ভেসে আসছে। আচমকা পিঠের ওপর ঠান্ডা কিছুর স্পর্শ। সাজ্জাদ শির দ্বারা সোজা করে স্থির হয়ে গেল। কানের কাজ বেয়ে ঘামের ফোঁটা টপ টপ ঝরতে শুরু করেছে।
ভয়ে আতঙ্কে বোধশুদ্ধির লোপ পেয়ে গেল ওর। হিমশীতল স্পর্শটা ওঠানামা করছে ওর পিঠের ওপর, যেন কেউ আদর করে হাত বোলাচ্ছে ওর পিঠে। ও খোকা মানিক আমার, ওর মায়ের কাতর কণ্ঠটা ফিসফিস করে বলছে। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, আমার জাদুর কপালে টিপ দিয়ে যা। খোকা আমার, লক্ষ্মী আমার, বাছা আমার, এখনো খাসনি? আমার সাথে চল, মাছের মুড়ো রেঁধে খাওয়াবো তোকে। কবরে শিয়াল বাসা বেঁধেছে রে, আমি ঘুমোতে পারি না বাছা। শাড়ি এনেছিস খোকা, একটু দেখি। ও খোকা, তোর বাবারও খুব কষ্ট হয় তোকে না দেখে। আয় খোকা, একটা চুমু দিই তোর কপালে, পিচ ফিল খোকা। ও খোকা। আতঙ্কে দিশেহারা সাজ্জাদ শক্ত করে টর্চটা আঁকড়ে থরথর কাঁপতে থাকে। ফিরবে না করেও পিছ খেলেও, যেন কেউ জোর করে ওকে পিছন ফিরালো। রিকশার হুডের ফাঁকে ঘোমটা ঢাকা একটা মাথা আবছা অন্ধকারে মুখ বাড়িয়ে রেখেছে। জ্ঞান হারাবার প্রাক মুহূর্তে কপালে একটা শীতল ঠোঁটের স্পর্শ টের পেল সাজ্জাদ। নাকুন্দাপাড়ার বাজারে একটা দোকান তখনও আধ খোলা ছিল। দোকানি বোকান গুছিয়ে মাত্র ঘুমানোর পায়রা করছিল। রিকশাওয়ালা করিম বিরক্ত হয়ে অজ্ঞান প্যাসেঞ্জারটাকে দোকানে নিয়ে এসেছে। সে কানে কম শোনে। প্যাসেঞ্জারটা খামোখা একটু আগে জোরে সোরে চিক্কুর পেরে রিকশা থেকে ফাল মেরে বেহুশ হয়ে গেছে। টর্চ লাইট ভেঙে হাতে কাচের টুকরো গেথে রক্তারক্তি কাণ্ড। রিকশাওয়ালা করিম বিরক্ত হয়ে গালি দেয় গোটা দশেক। মহা মুসিবত। লিখেছেন বিকেল চড়ুই। ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।